হরমুজ প্রণালী ও পরমাণু ইস্যুতে একমত ট্রাম্প শি, বেইজিংয়ে ঐতিহাসিক চুক্তি। স্বাধীনতার ২৫০ বছর পূর্তির আগে দুঃসংবাদ, র্যাঙ্কিংয়ে বড় অবনতি মার্কিন যুক্তরাষ্ট্রের। ফুটবল প্রেমীদের জন্য বিশেষ উপহার, ভিসা বন্ডের শর্ত তুলে নিল আমেরিকা। এবং গুগল মেটার ভয়ঙ্কর ফাঁদ, জনপ্রিয় কার্টুন ব্যবহার করে শিশুদের আসক্ত করার অভিযোগ। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বেইজিংয়ের হাই ভোল্টেজ বৈঠকে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে এক অভাবনীয় সমঝোতা। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা থেকে শুরু করে আমেরিকার কৃষি পণ্য কেনা, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে একমত হলেন দুই বিশ্বনেতা। এই বৈঠক কি তবে ইরান সংকটে নতুন কোনো মোড় আনবে? চলুন জেনে নেওয়া যাক বৈঠকের ভেতরে থাকা বিস্তারিত তথ্য। বেইজিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যকার রুদ্ধদ্বার বৈঠকের পর হোয়াইট হাউস থেকে এলো অত্যন্ত ইতিবাচক এক বার্তা। দুই বিশ্ব নেতার এই সম্মেলনে শুধু অর্থনৈতিক সহযোগিতাই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা এবং মাদক চোরাচালান বন্ধে নেওয়া হয়েছে এক গুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই বৈঠকের অন্যতম বড় সাফল্য হল চীন এখন থেকে আরও বেশি পরিমাণে আমেরিকার উৎপাদিত কৃষিপণ্য এবং অপরিশোধিত তেল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এর ফলে মার্কিন কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি চীনের বিশাল বাজারে মার্কিন ব্যবসার সুযোগ আরও সম্প্রসারিত হবে। অর্থনীতির পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত এসেছে এই সম্মেলন থেকে। দুই নেতা একমত হয়েছেন যে বিশ্বের জ্বালানি প্রবাহ সচল রাখতে হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত রাখতে হবে। এর সামরিকীকরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন শি জিনপিং। এছাড়া ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়েও দুই দেশ একযোগে কাজ করার অঙ্গীকার করেছে। আমেরিকার অভ্যন্তরীণ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ানো ফেন্টানিল মাদক নিয়ন্ত্রণেও বিশেষ আলোচনা হয়েছে। ফেন্টানিল তৈরির কাঁচামাল যেন চীন থেকে পাচার না হতে পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বেইজিং। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের মাধ্যমে আমেরিকা ও চীনের মধ্যকার বাণিজ্যিক উত্তেজনা যেমন কমবে, তেমনি বিশ্ব রাজনীতিতে এক নতুন স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বেইজিংয়ের রাজকীয় আয়োজনে ট্রাম্প শি জিনপিংয়ের শরীরী ভাষা এখন বিশ্বজুড়ে আলোচনার তুঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের প্রতিটি ভঙ্গি ছিল আত্মবিশ্বাসী এক সিংহের মতো। কিন্তু এই ব্যক্তিগত রসায়ন কি পারবে দুই দেশের মধ্যকার গভীর বিরোধ মেটাতে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো হিসাব চলছে? চলুন এই হাই ভোল্টেজ বৈঠকের বিশ্লেষণ দেখে নেই প্রতিবেদনে। বিশ্ব রাজনীতির দুই মহাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীন এখন আলোচনার টেবিলে। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত রাজকীয় এবং আড়ম্বরপূর্ণ সংবর্ধনা জানিয়েছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এই সফরকে দেখা হচ্ছে বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন হিসেবে। সকালে নিজের আর্মড ভেহিকলে চড়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান ট্রাম্প। সেখানে তাকে স্বাগত জানান শি জিনপিং। সামরিক ব্যান্ডে যখন দুই দেশের জাতীয় সঙ্গীত বাজছিল, তখন চীনা সামরিক বাহিনীর সদস্যরা ট্রাম্পকে অভিবাদন জানান। তবে সবকিছুর মাঝে ট্রাম্পকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে চীনা শিশুরা। পতাকা ও ফুল হাতে নিয়ে হাজার হাজার শিশুর উচ্ছ্বাস দেখে ট্রাম্প বলেন, এই শিশুদের দেখে আমি অভিভূত। তারা অত্যন্ত সুন্দর এবং সুখী, যা একটি জাতির ভবিষ্যতের বড় প্রতিফলন। সংবর্ধনা শেষে দুই নেতা একে অপরকে নিজেদের মন্ত্রিসভা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন। শি জিনপিংকে দেখা গেছে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার এবং স্টিফেন চেং এর সাথে বেশ কিছুক্ষণ কথা বলতে। এই বাহ্যিক জৌলুস শেষ হওয়ার পরেই শুরু হয়েছে রুদ্ধদ্বার বৈঠক, যেখানে মূল ফোকাস থাকবে বাণিজ্য বিরোধ, নিরাপত্তা সংকট এবং তাইওয়ান ইস্যু নিয়ে চলমান টানাপোড়েন। ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যকার বৈরী সম্পর্ককে স্থিতিশীল করতে এই সফর কতটা ফলপ্রসূ হয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। দুই দেশের কর্মকর্তারা আশা করছেন, এই ব্যক্তিগত কূটনীতি বড় ধরনের কোনো অগ্রগতির পথ প্রশস্ত করতে পারে। চীনা আতিথেয়তায় ট্রাম্প সন্তোষ প্রকাশ করলেও টেবিলের আলোচনায় তিনি কতটা ছাড় দেবেন বা আদায় করবেন, সেটি এখন দেখার বিষয়।
সামরিক ও অর্থনৈতিক শক্তিতে শীর্ষে থাকলেও জীবনযাত্রার মান আর জনস্বাস্থ্যের তলানিতে গিয়ে ঠেকেছে আমেরিকা। নতুন এক সমীক্ষায় দেখা যাচ্ছে 18তম অবস্থানে নেমে এসেছে এই সুপার পাওয়ার। স্বাধীনতার 250 বছরে দাঁড়িয়ে কেন এই পিছুটান? কোন কোন খাতে পছন্দ ধরেছে আমেরিকায়? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি হতে আর খুব বেশি সময় বাকি নেই, কিন্তু এই বিশেষ মুহূর্তের আগে দেশটির জন্য এলো এক অস্বস্তিকর সংবাদ। সামরিক শক্তি এবং প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিলেও ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট এর নতুন র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা দেশের তালিকায় 18তম স্থানে নেমে গেছে আমেরিকা। রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার সংস্কৃতি ও পর্যটনে প্রথম এবং অর্থনৈতিক উন্নয়নে দ্বিতীয় স্থানে থাকলেও স্বাস্থ্য অবকাঠামো এবং নাগরিক স্বাস্থ্যের মতো মৌলিক সূচকগুলোতে অনেক পিছিয়ে পড়েছে। বিশেষ করে স্বাস্থ্য খাতে দেশটি 33তম এবং অবকাঠামোতে 39তম স্থানে রয়েছে। জননিরাপত্তা এবং সামাজিক সংহতির অভাব আমেরিকার এই পিছিয়ে পড়ার পেছনে বড় কারণ হিসেবে কাজ করেছে। 2024 সালের তথ্য অনুযায়ী আমেরিকার মানুষের গড় আয়ু 79 বছর, যেখানে তালিকার শীর্ষে থাকা আইসল্যান্ডের গড় আয়ু 83 বছর। এছাড়া পরিবেশ রক্ষায় বা ন্যাচারাল এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্র 72তম স্থানে অবস্থান করছে, যার মূল কারণ হিসেবে উচ্চ কার্বন নিঃসরণকে দায়ী করা হয়েছে। র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা দেশ নির্বাচিত হয়েছে সুইজারল্যান্ড, এরপরই রয়েছে ডেনমার্ক এবং সুইডেন। এই দেশগুলোর স্বাস্থ্য, শাসন ব্যবস্থা এবং পরিবেশ সব ক্ষেত্রেই ভারসাম্যপূর্ণ পারফরমেন্স দেখিয়েছে। অন্যদিকে আমেরিকার ক্ষেত্রে দেখা গেছে বিশাল সক্ষমতার পাশাপাশি কিছু গভীর কাঠামোগত শূন্যতা। বিশেষজ্ঞরা বলছেন, একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে কেবল সামরিক শক্তি নয়, বরং জনস্বাস্থ্য এবং নাগরিক সেবার মান বাড়ানো আমেরিকার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমেরিকায় বিশ্বকাপ দেখতে যাওয়ার স্বপ্ন এবার আরও সহজ হচ্ছে। নির্দিষ্ট 5টি দেশের দর্শকদের জন্য $15,000 ভিসা বন্ড মওকুফ করল ট্রাম্প প্রশাসন। কেন এই হঠাৎ সিদ্ধান্ত? কারা পাবেন এই সুবিধা আর কাদের জন্য এখনও জারি আছে নিষেধাজ্ঞা? জানুন প্রতিবেদনে। আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বের ফুটবল প্রেমীদের জন্য দারুণ এক সুখবর দিল মার্কিন প্রশাসন। বিশেষ কিছু দেশের নাগরিকদের জন্য এখন আর হাজার হাজার ডলারের ভিসা বন্ড জমা দিতে হবে না। বুধবার স্টেট ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে ট্রাম্প প্রশাসন আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল এবং তিউনিশিয়ার দর্শকদের জন্য $15,000 পর্যন্ত ভিসা বন্ডের শর্ত মওকুফ করেছে। এর আগে ভিসা ওভারস্টে বা মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যাওয়ার আশঙ্কায় অন্তত 50টি দেশের নাগরিকদের ওপর এই মোটা অঙ্কের বন্ডের বাধ্যবাধকতা ছিল। কিন্তু এই 5টি দেশের ফুটবল দল বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ায় সমর্থকদের জন্য এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। কনসুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব মোরা নামদার জানিয়েছেন, যারা ইতিমধ্যে বিশ্বকাপের টিকিট কিনেছেন এবং ফিফা পাস সিস্টেমের আওতায় এসেছেন তারা এই সুযোগ পাবেন। ফিফা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এটি একটি রেকর্ড সৃষ্টিকারী বৈশ্বিক আসর আয়োজনে মার্কিন সরকারের সহযোগিতারই বহিঃপ্রকাশ। তবে এই খুশির খবরের মাঝেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ইরান এবং হাইতির দর্শকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকলেও খেলোয়াড় ও কোচরা এর বাইরে থাকবেন। আগামী 11 জুন থেকে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ। আমেরিকার আশ্রয় প্রার্থীদের জন্য ঘনিয়ে আসছে চরম দুঃসময়। মাত্র $100 বার্ষিক ফি পরিশোধে ব্যর্থ হলে বাতিল হতে পারে আপনার আবেদন। কেড়ে নেওয়া হতে পারে কাজের অনুমতিও। আগামী 29 মে থেকে কার্যকর হতে যাওয়া এই কঠোর নিয়ম কি তবে অভিবাসীদের তাড়ানোর নতুন কোনো ফাঁদ? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় প্রার্থী বা অ্যাসাইলাম শিকারদের জন্য বড় দুঃসংবাদ। ট্রাম্প প্রশাসনের বহুল আলোচিত $100 বার্ষিক ফি নিয়ে তৈরি হয়েছে নতুন আতঙ্ক। এখন থেকে নির্ধারিত সময়ে এই ফি পরিশোধে ব্যর্থ হলে কোনো অজুহাত ছাড়াই আবেদন বাতিল সহ সরাসরি দেশান্তরের কঠোর ঘোষণা দিয়েছে অভিবাসন দপ্তর USCIS।
আগামী 29 মে থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়ম অনুযায়ী কোনো আবেদনকারী নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে ফি জমা না দিলে তার অ্যাসাইলাম আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। একই সঙ্গে কেড়ে নেওয়া হবে তাদের কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট। যাদের বৈধ কোনো ইমিগ্রেশনের স্ট্যাটাস নেই তাদের দ্রুত ডিপোর্ট করার প্রক্রিয়া শুরু করার হুঁশিয়ারিও দেয়া হয়েছে এই আদেশে। প্রশাসন এই কড়াকড়িকে ব্যাকলগ কমানোর হাতিয়ার হিসেবে দেখলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। অভিবাসন আইনজীবীরা অভিযোগ করছেন ফি জমা দেওয়ার সিস্টেমে এখনো চরম গোলযোগ রয়ে গেছে। অনেক প্রার্থী পেমেন্ট নোটিশ পাচ্ছেন না, আবার কারিগরি ত্রুটির কারণে পেমেন্ট করতে চাইলেও পাচ্ছেন না। অধিকার কর্মীরা আশঙ্কা করছেন এই ফি মূলত বৈধভাবে আশ্রয়ের আবেদনকারীদের ছাঁটাই করার একটি অজুহাত মাত্র। এরই মধ্যে টিপিএস এবং প্যারোল সুবিধার ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন এই ফি নীতি মূলত অভিবাসন ব্যবস্থাকে আমূল বদলে দেওয়ার একটি বড় পরিকল্পনা। এই নিয়ম কার্যকর হলে কয়েক হাজার প্রবাসীর ভাগ্য অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে। 29 মের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে অভিবাসী কমিউনিটিতে। নিউ ইয়র্ক সিটির রাস্তায় দাপিয়ে বেড়ানো অবৈধ মপেডগুলোর ঠাঁই হলো এখন বুলডোজারের নিচে। অপরাধ নিয়ন্ত্রণে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মেয়রের নির্দেশে এনওয়াইপিডি শুরু করেছে বিশাল ক্র্যাকডাউন। হাজার হাজার অবৈধ স্কুটার জব্দের পর কিভাবে চলছে ধ্বংসের এই প্রক্রিয়া, বিস্তারিত রিপোর্টে। নিউ ইয়র্ক সিটির রাস্তায় এখন চলছে অবৈধ যান দমনের এক বিশাল কর্মযজ্ঞ। সম্প্রতি স্ট্যাটেন আইল্যান্ডের একটি স্যানিটেশন ডিপার্টমেন্ট গ্যারেজে বুলডোজারের নিচে পিষে ফেলা হলো 200টিরও বেশি অবৈধ মোপেড ও স্কুটার। এটি কেবল একটি ধ্বংসলীলা নয়, বরং সিটির আইন অমান্যকারীদের প্রতি এক কঠোর হুঁশিয়ারি। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, চলতি বছর এখন পর্যন্ত প্রায় 5700টি অবৈধ স্কুটার জব্দ করেছে এনওয়াইপিডি, যা গত বছরের তুলনায় 10% বেশি। কর্তৃপক্ষের মতে এই নিবন্ধনহীন যানগুলো জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই অপরাধীরা ছিনতাই বা অপরাধ করে পালিয়ে যেতে এই সস্তা এবং দ্রুতগতির মোপেডগুলো ব্যবহার করছে। কমিশনার টিশ অত্যন্ত দুঃখের সাথে উল্লেখ করেন যে 7 মাস বয়সী শিশু কাউরি প্যাটারসন মুরের অকাল মৃত্যুর পেছনে দায়ী অপরাধীরাও একটি অবৈধ মোপেড ব্যবহার করেছিল। মেয়র জোহরান মামদানির অধীনে শুরু হওয়া এই অভিযানে কোনো প্রকার ছাড় দেওয়া হচ্ছে না। যদিও নিউ ইয়র্কে মোপেড চালানো বৈধ, তবে তার জন্য যথাযথ রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স এবং বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কিন্তু অনেক চালকই এই নিয়মগুলো তোয়াক্কা করছে না। স্ট্যাটেন আইল্যান্ডের বড় প্রেসিডেন্ট ভিটো ফোসেলা স্পষ্ট করে বলেছেন, যারা বেপরোয়াভাবে এই যানগুলো চালাবেন তাদের আইনের আওতায় আনা হবে এবং তাদের বাহন এভাবেই বাজেয়াপ্ত করা হবে। সিটির শাস্তি বজায় রাখতে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মহামারীর সময় যে আউটডোর ডাইনিং ছিল রেস্তোরাঁ মালিকদের লাইফলাইন, আজ তাই পরিণত হয়েছে আমলাতান্ত্রিক জটিলতার এক দুঃস্বপ্নে। হাজার হাজার ডলার খরচ আর মাসের পর মাস অপেক্ষার পরও মিলছে না অনুমতি। মেয়রের নতুন নীতি কি তবে তিলে তিলে শেষ করে দিচ্ছে নিউ ইয়র্কের এই প্রাণবন্ত সংস্কৃতি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মহামারী পরবর্তী সময়ে নিউ ইয়র্ক সিটির রেস্তোরাঁগুলোর জন্য আশীর্বাদ হয়ে এসেছিল আউটডোর ডাইনিং বা খোলা আকাশের নিচে বসে খাওয়ার ব্যবস্থা। কিন্তু বর্তমানে আমলাতান্ত্রিক জটিলতা আর উচ্চমূল্যের পারমিট ফির কারণে এই জনপ্রিয় সংস্কৃতি এখন হুমকির মুখে। গত বছরের তুলনায় এবছর পারমিট ইস্যুর সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকরা। পরিসংখ্যান অনুযায়ী 2020 সালে মহামারীর উচ্চ সময়ে যেখানে প্রায় 13,000 রেস্তোরাঁ আউটডোর ডাইনিং এর সুবিধা পেত, 2026 সালের এই মৌসুমে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 2100-তে। মূলত সিটির নতুন আইন এবং পারমিট পাওয়ার দীর্ঘ প্রক্রিয়াই এর প্রধান কারণ। অনেক মালিক অভিযোগ করেছেন, পারমিটের জন্য আবেদন করে তারা 1 বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছেন, অথচ সিটি কর্তৃপক্ষ কোনো নিশ্চিত সময়সীমা জানাতে পারছে না। বর্তমানে একটি পারমিটের জন্য আবেদন ফি এবং অন্যান্য আইনি খরচ মিলিয়ে রেস্তোরাঁ ভেদে কয়েক হাজার থেকে $10,000 পর্যন্ত ব্যয় হচ্ছে। এনওয়াইসি হসপিটালিটি অ্যালায়েন্সের মতে, নতুন নিয়ম অনুযায়ী রাস্তাঘাটে টেবিল বসানোর সুযোগ এখন শুধু উষ্ণ মাসগুলোর জন্য সীমাবদ্ধ। ফলে প্রতি বছর এই অস্থায়ী কাঠামো তৈরি এবং সরিয়ে ফেলার খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন মালিকরা।
রেস্তোরাঁ মালিকদের দাবি, মেয়র মামদানির প্রশাসনের ব্যবসা বিরোধী মেজাজের কারণে এই সংকট আরও প্রকট হয়েছে। অনেক ব্যবসায়ী মনে করছেন, অতিরিক্ত নিয়মকানুন আর দীর্ঘসূত্রতা ছোট ব্যবসাগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অন্যদিকে পরিবহন দপ্তর বা ডিওটি জানিয়েছে, দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণেই এই বিলম্ব হচ্ছে। খোলা জায়গায় বসে খাওয়ার আনন্দ যখন নিউ ইয়র্কবাসীর প্রিয় অভ্যাস, তখন প্রশাসনিক এই জট সিটির অর্থনীতিতে বড় ধাক্কা দিচ্ছে। শিশুদের প্রযুক্তিতে আসক্ত করার অভিযোগে যখন মেটা ও গুগল কাঠ গড়ায়, ঠিক তখনই সেসামি স্ট্রিট বা গার্ল স্কাউটসদের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোকে ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সচেতনতা নাকি কৌশলে নির্ভরশীলতা তৈরি? টেক জায়ান্টদের এই দ্বিমুখী নীতির নেপথ্যে আসলে কি চলছে? চলুন অনুসন্ধানী এই প্রতিবেদনের গভীরে যাওয়া যাক। শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই গুগল এবং মেটার এক চাঞ্চল্যকর বিপণন কৌশল ফাঁস হয়েছে। সেসামি স্ট্রিট, গার্ল স্কাউট এবং হাইলাইটস ম্যাগাজিনের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোকে ব্যবহার করে প্রযুক্তি ব্যবহারের সঠিক নিয়ম শেখানোর আড়ালে শিশুদের নিজেদের প্ল্যাটফর্মে আসক্ত করার অভিযোগ উঠেছে এই টেক জায়ান্টদের বিরুদ্ধে। সম্প্রতি রয়টার্সের এক অনুসন্ধানে উঠে এসেছে যে গুগল ও মেটা কোটি কোটি ডলার খরচ করে এই সংস্থাগুলোর মাধ্যমে শিশুদের ডিজিটাল জীবন নিয়ে শিক্ষা দিচ্ছে। কিন্তু সমালোচকদের মতে এটি আসলে একটি রেপুটেশন ম্যানেজমেন্ট বা ভাবমূর্তি রক্ষার নিখুঁত কৌশল। একদিকে তারা শিশুদের শেখাচ্ছে কিভাবে প্রযুক্তির ব্যবহার সীমিত করতে হয়, অন্যদিকে তাদের অ্যাপগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিশুরা ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে আটকে থাকে। একজন ভুক্তভোগী মা এই ঘটনাকে তুলনা করেছেন সিগারেট কোম্পানি কর্তৃক শিশুদের নিরাপদ ধূমপান শেখানোর সাথে। বিশেষ করে 12 বছরের কম বয়সী শিশুদের লক্ষ্য করে চালানো এই প্রচারণাগুলো নিয়ে শিশু বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে এই বয়সের শিশুদের হাতে স্মার্টফোন থাকাটাই অনুচিত, অথচ গুগল মেটার প্রচারণা একে স্বাভাবিক হিসেবে তুলে ধরছে। 2018 সালের অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে, মেটা এমন কিছু বিশেষজ্ঞ খোঁজার চেষ্টা করেছিল যারা তাদের ওপর আসা অ্যাডিকশন বা আসক্তির অভিযোগের বিপরীতে সাফাই গাইবে। যদিও কোম্পানিগুলো দাবি করছে তারা পরিবারের হাতে নিয়ন্ত্রণ তুলে দিচ্ছে, কিন্তু বিজ্ঞাপনী আয়ের নেশায় শিশুদের স্ক্রিন টাইম বাড়ানোই তাদের মূল লক্ষ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দ্বিমুখী নীতি শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।